শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মেরিল মিল্ক সোপ আর রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার জন্য শুভ হোক এই প্রত্যাশা নিয়ে পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সাথে আছি আমি মাসুক। শুভেচ্ছা আমারও। দর্শক, সুন্দর একটি দিনের সূচনা হচ্ছে সুন্দর একটি আয়োজনের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে কে আছে তার পরিচয় জানতে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ট্রায়াথলেট এবং উদ্যোক্তা মোহাম্মদ ইশতিয়াক উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই। চলুন। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্ম তো হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম হয়েছিল। শৈশবটা কেমন ছিল? শৈশব যদি বলি, যেটা আমরা বলে থাকি যে দুরন্তপনা, আমার শৈশবটা ছিল দুরন্তপনায় ভরা। প্রচুর খেলাধুলায় ব্যস্ত থাকা হতো পড়াশোনার পাশাপাশি। ডান পিটে স্বভাবের ছিলাম বলা যায়। সো একটা ডান পিটে ছেলের যা যা অ্যাক্টিভিটি থাকে সবকিছু আমার মধ্যে ছিল। আচ্ছা। এবং আমরা যতদূর জেনেছি যে আপনি সেই সময় থেকে খেলাধুলার পাশাপাশি আরও কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন। স্কুল জীবন থেকেই শুরু হয়েছিল সেগুলো, নাকি তারও আগে? সেই গল্পটা যদি বলি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে যেটা বুঝি আমরা, খেলাধুলা বা সংস্কৃত মনা হওয়া, এই বিষয়গুলোর সাথে আমার ছোটবেলায় জড়িত হওয়া ছিল। লাইক যখন কিন্ডারগার্টেনে পড়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে ক্লাস 1-এ থাকা অবস্থায় স্কুলে বিস্কিট দৌড় হতো, বিস্কুট দৌড়, তারপর অন্যান্য যে রানিং কম্পিটিশনগুলো হতো সেগুলোতে পার্টিসিপেট করতাম, 50 মিটার, 100 মিটার। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার যে শৈশবটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়, সেই যে কিন্ডারগার্টেন ছিল, আমি যখন প্রাইজ পেতাম ছিল বাটি বা প্লেট, এই টাইপের ক্রোকারিজ দিত ওই সময় বেশিরভাগ সময়। ওই যে একটা ভালো লাগে, এই যে পুরস্কার পাওয়ার যে ভালো লাগে, সেটা সেই ছোটবেলা থেকেই শুরু। এবং খেলাধুলার জগতে যে পা রাখার যে বিষয়টা, সেটাও সেই কিন্ডারগার্টেন থেকেই শুরু বলা যায়। পরবর্তীতে এই শৈশবে ক্রিকেটের সাথে খুব ব্যস্ততায় সময় কাটানো হতো। হাডুডু খেলতে খুব পছন্দ করতাম। হাডুডু খেলতে গিয়ে আমার ডান হাতের এই জায়গাটা হাড় ভেঙে গিয়েছিল। তো পছন্দের খেলাগুলোর মধ্যে অন্যতম ছিল হাডুডু, ক্রিকেট, ফুটবল খেলা হতো। হ্যাঁ, এবং আমরা জেনেছি যে শুধু খেলাধুলা নেই, পাশাপাশি আপনি সঙ্গীত চর্চাও করতেন ছোটবেলাতে। সঙ্গীত চর্চার শুরুটা যদি বলি, আমি তখন 5ম শ্রেণীতে পড়ি। আচ্ছা। আমার স্পষ্ট মনে আছে, আমার স্কুলে, আমি তখনও আমাদের যে হাই স্কুল যেটাকে আমরা বলি আর কি, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সেই জায়গাটাতে আমি তখনও পা রাখিনি। বাট ওই স্কুলের একটি বর্ষপূর্তি একটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামে আমি একটা গান গেয়েছিলাম, সেটা আমার ফ্যামিলির অজান্তে। এবং সেটা একটা ভিডিও হয়েছিল। তো তখন যেটা হচ্ছে, এখন যেরকম মোবাইলে, ফেসবুকে আমরা প্রচুর ভিডিও শেয়ার করি, ভিডিও ধারণ করি, তখন এই সুযোগটা ছিল না। তো প্রোগ্রামের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা একজন গ্রামের বাড়িতে একটা বড় উঠানের মধ্যে বড় একটা পর্দায় পুরো প্রোগ্রামের ভিডিওটা চালাচ্ছিলেন এবং আশপাশের বিভিন্ন বাড়ির মানুষজন দেখছিলেন। তো হুট করে আমার গানটাও চলে আসলো, আমি যে গান গেয়েছিলাম। তো দেখে দৌড়ে গেলাম, দেখলাম, এবং আমার বাবা মাও দেখে খুব অবাকই হলো। তো ওইটা দেখে আসলে আমার বাবা 2005 সাল, আমি 5ম শ্রেণীতে পড়ি, আমাকে একটা হারমোনিয়াম কিনে দিলেন 5500 টাকায়। সো ওইটা পাওয়ার পরে আমার যে আনন্দটা, সেটা আনন্দে আত্মহারার যে বিষয়টা, সেটা আমার মধ্যে কাজ করছিল। কারণ আমার বংশের মধ্যে আমি প্রথম একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে যাত্রা শুরু করেছি 5ম শ্রেণীতে থাকা অবস্থায়। সো ওই সঙ্গীত চর্চার সেই শুরুটা 2005 সাল থেকে, শৈশব থেকে। 2005 সালে আসলে 5500 টাকা খুব কম অ্যামাউন্ট না, কিন্তু পরিবার থেকে শুধুমাত্র শখ পূরণের জন্য এই ধরনের একটা ইনভেস্ট করবে আপনার পিছনে, এটি কেমন লেগেছিল? এবং বাবা আসলে সাংস্কৃতিক মনা ছিল কিনা? না, আমার বাবা সংস্কৃত মনে না। আমার দাদা ছিলেন ব্রিটিশ আমলের টিচার। তার প্রথম ছেলে হচ্ছেন আমার বাবা, তিনিও কলেজের প্রিন্সিপাল, অধ্যক্ষ। তো ওই জায়গা থেকে সংস্কৃতি চর্চার সময়টা আসলে হয়ে ওঠেনি। বাট গান পাগল বলা যায়, গান শুনতে পছন্দ করেন, পুরোনো দিনের বাংলা গানগুলো পছন্দ করেন, এইটুকুই। বাট আমার বংশের মধ্যে কেউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কখনো এগিয়ে যায়নি। মনের অজান্তেই হয়তো কোথাও না কোথাও, যেহেতু আপনি বলছিলেন যে আপনার বাবা গান পছন্দ করতেন, তো ছেলের উৎসাহে আসলে সে চেয়েছিলেন যে ছেলে গানটা করুক। এক্স্যাক্টলি, এই জায়গাটায় বলতে পারি যে আমার বাবা, আমরা 3 ভাই, আমি সবার ছোট। আমাদের যখন যেটা প্রয়োজন হয়েছে, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠেছি, এখনো মধ্যবিত্ত পরিবারে আছি। সো শিক্ষকদের ফ্যামিলি যেটা হয় আর কি, আমার বাবা অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, করে আমাদেরকে মানুষ করেছেন বা মানুষ করার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে আমাদেরকে কখনো অভাব বোধটা কখনো দেখতে দেননি বা বুঝতে দেননি। সেটা এখন বড় হয়ে খুব ভালো করেই বুঝি আর কি। তো সেটার অংশ হিসেবেই যে ছেলে গান গাইতে চাচ্ছে, ওকে ফাইন, আমি তাকে সেই উৎসাহটা দেওয়ার জন্য আমি তাকে একটা হারমোনিয়াম কিনে দিই।
পরবর্তীতে আপনি গুরুর মাধ্যমে তালিম নিয়েছিলেন গানের, হারমোনিয়াম বাজানো শিখেছিলেন এবং একই সাথে গানও শিখেছিলেন। কতদিন? সেটা ছিল বছর দেড়েকের মতো। আচ্ছা। আমার এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে শিখতে হতো। কাঁচা রাস্তা ছিল, রিক্সা চলতো, আবার একটা বাইপাস রাস্তা ছিল, সেদিক দিয়ে যদি হেঁটে যাওয়া যায় একটু তাড়াতাড়ি যাওয়া যায়, বাট রিক্সা থেকে ডেফিনেটলি আগে না, বাট রাস্তার লেনটা খুবই কম ছিল, ডিস্টেন্সটা খুবই কম ছিল। স্পষ্ট মনে আছে আমার 2006 সাল, আমার গ্রামের নাম হচ্ছে দড়িকান্দি, আমার পার্শ্ববর্তী গ্রামের নাম ছিল রূপসদি। সেখানে আমার যে গুরু শ্রী গৌরধন ঘোষ, উনি এখন পৃথিবীতে বেঁচে নেই, আমি তার প্রতি অনেক বেশি সম্মান জানাই। ওনার কাছে আমি শিখেছিলাম প্রায় 1.5 বছরের মতো ওনার বাড়িতে গিয়ে। আচ্ছা। হ্যাঁ, তো সেই সময়টা অনেক দারুণ কেটেছে আমার। ওই 1.5 বছরে আমার হারমোনিয়ামের যে বেসিকটা শিখিয়ে দিয়েছিলেন আমার গুরু শ্রী গৌরধন ঘোষ স্যারের, সেই যে উনি আমাকে শিখিয়েছেন যেটা একটা গুরুমুখী বিদ্যা। তো সেখান থেকে পড়াশোনার পাশাপাশি সংস্কৃত চর্চাটা শুরু, এবং সেই সংস্কৃতি চর্চার অংশ হিসেবে আমি হারমোনিয়ামটা শিখি, এবং যেটার বেসিকটা উনি আমার মধ্যে ডেভেলপ করে দিয়েছিলেন, এবং ওই বেসিকটা দিয়েই পরবর্তীতে অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি দেখেছি কিবোর্ড প্লে করা খুব ইজি, গিটার প্লে করেছি বা ভায়োলিন প্লে করেছি কিছুদিন। এই যে মিউজিকের যে একটা সেন্সটা ডেভেলপ করে দিয়েছেন আমার ওই শ্রী গৌরধন ঘোষ স্যার, যেটা আমি পরবর্তীতে বিভিন্ন ইনস্ট্রুমেন্টে কাজে লাগাতে পেরেছি। আমরা আপনার থেকে আরো গল্প শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি। মোহাম্মদ ইশতিয়াক উদ্দিন ওশানম্যান ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপ 2023-এ অংশ নিয়ে সফল হয়েছেন। এর পূর্বে 2022 সালে মালয়েশিয়ার আয়রনম্যান সম্পন্ন করেন তিনি। এছাড়া সম্পন্ন করেছেন ওশানম্যান এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2022, ব্যাংকক ম্যারাথন 2023, কলকাতা ফুল ম্যারাথন 2023, অ্যামেজিং থাইল্যান্ড ম্যারাথন, ভার্টিক্যাল ড্রিমার্স হিল ম্যারাথন, ভারতের কার্গিল ম্যারাথন, ভারতের মাউলিনং রান সাফারি, বাংলা চ্যানেল, মেরিন ড্রাইভ, পদ্মা যমুনা সুইমিং সহ বেশ কিছু প্রতিযোগিতা। ঢাকা ইউনিভার্সিটির রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা তিনি। মোহাম্মদ ইশতিয়াক উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে পেশাজীবনে একজন উদ্যোক্তা। স্টার্টআপ প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস এর সহ প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সাথে যুক্ত। প্লাজমা ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠাতা তিনি। সংগঠনটি করোনা মহামারী চলাকালীন 2000-এরও বেশি গুরুতর রোগীকে প্লাজমা খুঁজে পেতে সাহায্য করেছে। দর্শক, আমরা আবার ফিরছি আমাদের অতিথির কাছে। শুনছিলাম আপনার সম্পর্কে অনেক কিছু করেছেন, সেই প্রসঙ্গে ধীরে ধীরে আসবো, কিন্তু স্কুল জীবনের কথা শুনছিলাম, সংস্কৃতি চর্চার কথা শুনছিলাম, এবার একটু তার পরের ঘটনাগুলো শুনি। কলেজ কোথায় ছিল? আমার কলেজ ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আর আমার বাসা ছিল বনশ্রীতে। সো স্কুল লাইফে যতটা ডানপিটে স্বভাবের ছিলাম, সেই স্বভাবটা চাইলেও আমি কলেজ লাইফে ধরে রাখতে পারিনি, বা স্কুল লেভেল থেকে আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম বা খেলাধুলার সাথে যুক্ত ছিলাম, সংস্কৃত চর্চায় যুক্ত ছিলাম। কলেজ লাইফে সেটা হয়ে ওঠেনি। আপনারা হয়তো জেনে থাকবেন যে কলেজ লাইফটাতে সময়টা খুব দ্রুত চলে যায়। হ্যাঁ, দুই বছরের আগেই পরীক্ষা শুরু হয়ে যায়, মূল ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে যায়। তার উপর আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমার স্যারদের কাছে পড়তে হতো, বনশ্রী থেকে সেই পিলখানাতে আসা যাওয়া অনেক বড় একটা টাইম লাগতো। হ্যাঁ, তো এত কিছুর পর আসলে আমি চাইলেই খেলাধুলার সাথে যুক্ত, স্কুল লাইফের তুলনায় খুব কম যুক্ত হতে পেরেছিলাম আর কি। এটা আমি ব্যর্থতা বলবো না, আমার সময়ের প্রয়োজনে আমার পড়াশোনার জন্য আমাকে সেই সময়টা ম্যানেজ করা দরকার ছিল, বা ওই সংস্কৃতি চর্চা বা খেলাধুলা সেগুলোকে কিছুটা স্যাক্রিফাইস করা লাগছিল। এবং পরিবারকে রেখে কলেজের সময়টাতে ঢাকায় চলে আসলেন, সেই সময়কার অনুভূতিটা কেমন ছিল? পরিবার সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। স্কুল লাইফটাতে বাবা মায়ের যে আদর, বাবা মায়ের যে শাসন, সেই জায়গা থেকে হুট করে চলে আসা, একটা একাকিত্বের মধ্যে চলে আসা, এটা নিঃসন্দেহে প্রত্যেকের জন্যই খারাপ লাগার। বাট সময়ের প্রয়োজনে সব কিছু নিজেকে মানিয়ে নিতে হয়, হ্যাঁ, নিজেকে গুছিয়ে নিতে হয়, সেই জিনিসটা আমার মধ্যে ছিল এবং চেষ্টা করেছি। সময়ের প্রয়োজনে সবকিছু মানিয়ে নিতে হয়, কথাটা খুবই সুন্দর এবং খুবই অর্থবহ। সময়ের প্রয়োজন এবং সময়ের সাথে সাথেই আসলে আপনি আপনাকে উন্নত করেছেন, আপনি আপনাকে ডেভেলপ করেছেন বিভিন্ন সময়। আপনার একটা লেখা খুব সম্ভবত আপনার স্কুল জীবনের শেষের দিকে বা কলেজের শুরুর দিকে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জি, সেটি সম্পর্কে জানতে চাই। সেইটা ছিল কলেজ জীবনের শেষের দিকে। আমি লিখেছিলাম ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এই বিষয়ে লিখেছিলাম। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বা সমসাময়িক যেই সংকটগুলো ছিল, সমসাময়িক যে সফলতাগুলো ছিল, ওভারঅল সবকিছুর উপর একটা স্টাডি করে আমি লিখেছিলাম ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। সেই লেখাটা একটি পত্রিকায় ছাপানো হয়েছিল। আচ্ছা, চমৎকার। এবং আরো একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে সময়ের সাথে সাথে আসলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। আমরা জেনেছি যে স্কুল জীবনে আপনি
5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন, সেই সময় পত্রিকায় আপনাকে নিয়ে একটি লেখা বের হয়েছিল এবং সেখানে আপনি বলেছিলেন যে বড় হয়ে ডাক্তার হতে চান, এবং সেই ডাক্তার হতে চাওয়ার ইচ্ছে থেকে আজকে এই পর্যায়ে আসা, সেই কথা একটু শুনি। ছোটবেলায় একটা কমন একটা গোল থাকে মানুষের, যে বড় হয়ে আমি ডাক্তার হতে চাই, বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এক্সেপশনাল কি, বড় হয়ে আমি ছোটবেলায় কখনো ভাবিনি যে বড় হয়ে উদ্যোক্তা হতে চাই, বা উদ্যোক্তা জিনিসটা কি সেটাই জানতাম না। বাট এখন সেটার সাথে জড়িত বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের চেষ্টা করছি। তো ওই যে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পাওয়ার পরে পত্রিকায় যখন ছবি আসলো, সেখানে একটা লেখা ছিল যে ইশতিয়াক ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তো ওটা জাস্ট একটা ছোটবেলার একটা স্বপ্ন ছিল। তো স্বপ্ন বয়সের তারতম্যের সাথে সাথে, বয়সের পরিবর্তনের সাথে সাথে স্বপ্নটাও চেঞ্জ হয় মানুষের। হ্যাঁ, আমার যখন আমি কলেজ লাইফ পাস করে যখন ইউনিভার্সিটিতে ঢুকবো, তার আগে আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ আর্মিতে অফিসার হিসেবে ঢুকবো। আচ্ছা, 74-75 বিএমএতে আমি অংশগ্রহণ করেছিলাম, আইএসএসবিতে অংশ নিয়েছি, চতুর্থ দিন গিয়ে বাদ পড়েছি। কলেজ লাইফে একটা ড্রিম ছিল যে না, আমাকে এই পজিশনে যেতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকতে হবে। আনফরচুনেটলি হয়ে ওঠে নাই। সো আমি মনে করি যে আসলে মানুষের স্বপ্নটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। সুস্মিতা, একটা বিষয় খেয়াল করেছো যে আমাদের আজকের অতিথি বলেছে যে ইচ্ছেগুলো বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, এবং সেটি কিন্তু ওনার জীবনে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। দুরন্ত শৈশব, খেলাধুলা, গান, লেখালেখি। পরবর্তীতে ওনার আরো একটি বিষয় যেটা আমরা জেনেছি যে উনি একটা ব্যান্ড তৈরি করেছিলেন, ব্যান্ড দল। একদমই তাই, আমরা সেই গল্প জেনে নিই ওনার থেকেই। ব্যান্ডের যে এটা ছিল, হিস্ট্রিটা ছিল, আমি ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার পরেই গিটারের প্রতি আমার বেশ সক্ষতা তৈরি হয়। আমি দেখলাম যে আমার যে মিউজিকের সেন্সটা আছে, ওটা দিয়ে মোটামুটি গিটার ডেভেলপমেন্টটা নিজে নিজে কিছুটা করতে পারি। তারপর আমি কয়েকটা জায়গায় গিটার শিখেছি এবং টুকটাক গান গাওয়ার চেষ্টা করতাম। তো সেই জায়গা থেকে আমাদের একটা ব্যান্ড ছিল, ব্যান্ড সিন্ডিকেট ইনকর্পোরেশন। আমরা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় টিএসসি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে যে কনসার্টগুলো হতো, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যে কনসার্টগুলো হতো, ইভেন ঢাকার বাইরে আমরা কুড়িগ্রামে বা অন্যান্য জায়গাতে প্রোগ্রাম করেছিলাম। খুব সুন্দর সময় কেটেছিল সেখানে। আমি গিটারিস্ট হিসেবে ছিলাম, মাঝে মধ্যে ভোকাল দেওয়ার চেষ্টা করতাম। মেইন ভোকালিস্ট আরেকজন ছিলেন, বাট ব্যান্ডের যে ফরমেশনটা ছিল, আমাদের মধ্যে যে একটা ইউনিটি ছিল, একতা ছিল, সেটা দারুণ ছিল। আমি খুব মিস করি সেটা। আপনি বলছিলেন যে আপনাদের একটি ব্যান্ড দল ছিল এবং আপনি সেখানে লিড ভয়েস হিসেবেও কাজ করতেন, লিড ভোকাল দিতেন। তো একটু যদি 2 লাইন গান দিয়ে আমরা বিরতির পরে এই অংশটা শুরু করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? শিওর, গান আমার অনেক পছন্দের জিনিস, যদিও আমার ভোকাল ভালো না, বাট আমি চেষ্টা করি আর কি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার যত ঋণ, বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার যত ঋণ। চমৎকার, অনেক ধন্যবাদ। বাবাকে নিয়ে যেহেতু শুনছিলাম, এবারে একটু জানতে চাই যে আপনি বলছিলেন বাবা অধ্যক্ষ ছিলেন কলেজে। বাবার কি কখনো এরকম কোনো ইচ্ছে ছিল যে ছেলেও শিক্ষকতার দিকে যাক? না, আমাকে নিয়ে বাবার একটু ভিন্ন স্বপ্ন ছিল, যদিও বাবার প্রতি অনেক বেশি শ্রদ্ধার সাথে বলতে চাই, বাবার স্বপ্ন পূরণের দিকে আমি যাইনি। এখনকার যে সোসাইটি বা বাবা মা, বাংলাদেশের পার্সপেক্টিভে বাবা মার স্বপ্ন, অনেকেরই স্বপ্ন থাকে যে ছেলে বিসিএস ক্যাডার হবে বা সরকারি চাকরির দিকে যাবে। সো যেহেতু আমার দাদা শিক্ষক ছিলেন, আমার বাবাও শিক্ষক ছিলেন, সো শিক্ষক পরিবার হিসেবে আমার বাবার ইচ্ছা ছিল যে আমি সরাসরি শিক্ষকতায় না যাই, বাট ভালো একটা সরকারি চাকরি করি বা বিসিএস দিই। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ট্রিপলি ডিপার্টমেন্টে পড়েছি, সো বিসিএসে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। আমার সোসাইটি, আমার ফ্রেন্ডস, তাদেরও একটা এক্সপেকটেশন ছিল যে আমি সেই জায়গাটাতে যাই। বাট আনফরচুনেটলি আমার সেই জায়গাটায় আমার ভালো লাগাটা কাজ করেনি। আমার ভালো লাগা কাজ করেছে উদ্যোক্তা হওয়ার পেছনে, নতুন নতুন কিছু করার পেছনে। আমার লাইফটা বৈচিত্র্যময় ছিল, সো আমার বাকি জীবনটাও বৈচিত্র্যময়তার মধ্যে আমি কাটাতে চাই। সেই জায়গা থেকে বাবার প্রতি অনেক বেশি শ্রদ্ধা সম্মানের সাথেই বলতে চাই। এবং আমি জানি না এই প্রোগ্রাম দেখছে কিনা, আজকে
ক্যামেরার সামনে বলতে চাই বা আমার উদ্দেশ্যে যে জীবনে যাই করছি বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করছি, বাংলাদেশের বেটারমেন্টের জন্য কিছু করার চেষ্টা করছি এবং ডেফিনেটলি সেটাও আমি বিশ্বাস করি আমি ভালো কিছু করতে পারলে, দেশের জন্য কিছু করতে পারলে আমার বাবা মা আমাকে নিয়ে গর্ববোধ করবেই। আমি সেই জায়গাটায় পৌঁছাতে চাই। আপনার বাবা মা আপনার এই সাক্ষাৎকার দেখলে এবং আপনার এই অভিব্যক্তি এবং আপনার তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ আপনি গানের মাধ্যমেও সেটা প্রকাশ করেছেন আমরা বুঝতেই পেরেছি, দর্শকও নিশ্চয়ই বুঝতে পেরেছে। শুনলে অবশ্যই আসলে তাদের মনটাও আনন্দে ভরে উঠবে, কারণ সন্তানের এই প্রাপ্তি বা সন্তানের ভালো ইচ্ছেগুলো আসলে সবসময় বাবা মার অন্যরকম একটা প্রশান্তির কারণ হয়। তো আমরা একটু আপনার পড়াশোনার ঢাকা ইউনিভার্সিটিতে করেছিলেন সেই সময়টায় যেতে চাই, কেমন ছিল সেই সময়ের দিনগুলো? ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনার জীবনটা ভালো ছিল। বিশ্ববিদ্যালয়ের জীবনে পড়াশোনায় যদিও আমি বেশ কাঁচা ছিলাম, পড়াশোনায় সময় কম দিয়েছি, সংগঠন করেছি, খেলাধুলা করেছি, সংস্কৃতি চর্চায় ছিলাম। সো যদিও মূল জায়গাটা পড়াশোনা, সেটা আমার ব্যর্থতা ছিল যে আমি প্রয়োজনের তুলনায় কম করেছি, বাট আমি যথেষ্ট সন্তুষ্ট বিকজ পড়াশোনার বাইরে আমি যে কাজগুলো করেছি সেগুলো আমাকে আমার ব্যক্তি জীবনে এখন আমার যে প্রফেশনাল পিরিয়ড এই জায়গাটাতে আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের শুরুটা হয়েছিল ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে, অ্যান্ড যেটা অ্যাপ্লাইড ফিজিক্স নামে ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2014-15 সেশনের শিক্ষার্থী ছিলাম এবং ট্রিপলি ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচ আর অ্যাপ্লাইড ফিজিক্সের 49 ব্যাচ। আচ্ছা, সো সেই জায়গা থেকে যাত্রাটা খুব সুন্দর ছিল এবং আমার যাত্রা শুরু হওয়ার পর থেকেই আমি খেলাধুলার সাথে যুক্ত হয়ে গেলাম, সংস্কৃতি চর্চায় যুক্ত হয়ে গেলাম। আমার স্পষ্ট মনে আছে আমার ডিপার্টমেন্টের যে নবীনবরণ টিএসসির জায়ান্ট স্টেজে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি গান গিয়েছিলাম আমার গিটার হাতে নিয়ে। সো এটা আমার অনেক বড় একটা মেমোরেবল একটা ডে ছিল, আমার প্রথম বিশ্ববিদ্যালয়ে স্টেজে গিটার হাতে গান গাওয়া। তারপর পরবর্তীতে খেলাধুলার সাথে যুক্ত হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইমিং ওয়াটার পোলো টিমে সুইমিং করেছি, ক্রিকেটের সাথে যুক্ত ছিলাম, ডিপার্টমেন্ট ক্রিকেটে ছিলাম। 2017 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা ক্রিকেটে, ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টে। এই তো খেলাধুলা, সংস্কৃতি চর্চা, এই সব কিছু মিলেই আমার বিশ্ববিদ্যালয় জীবনটা খুব দারুণ কেটেছে এবং বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়কে কিছু দিতে পেরেছি কিনা জানি না, বা ভবিষ্যতে কতটুকু দিতে পারবো জানি না, আমার খুবই দেওয়ার ইচ্ছা, কারণ বিশ্ববিদ্যালয় আমাকে যতটুকু দিয়েছে এটা আমি অনেক বেশি ঋণী আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। আপনিও আসলে দেওয়ার চেষ্টা করেছেন আপনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, যেটা আমরা জেনেছি। আপনি করোনাকালীন সময় সবাই যখন হল ছেড়ে বাড়ি চলে যাচ্ছিল আপনি কিন্তু থেকে গিয়েছেন এবং সেটারও নির্দিষ্ট একটা কারণ ছিল। সেই কারণটা এবং সেই আসলে কি আবেগ থেকে বা কি অনুভূতি থেকে আপনি এই কাজটা করেছেন সেটা জানতে চাই। এই গল্পটা যদি বলি, এটা 2020 সালের মার্চ মাসের মাঝামাঝি। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে 216 নম্বর রুমে থাকতাম। ছোটবেলা থেকে বিড়াল পোষার একটা অভ্যাস ছিল এবং আমার হাতে বিভিন্ন জায়গায় বিড়ালের খামচির দাগ এখনো রয়ে গেছে। তো যেটা হয়েছে যে 216 নম্বর রুমে থাকা অবস্থায় মাঝে মধ্যে কিছু বিড়াল আসতো, হ্যাঁ, আর আমি তাদেরকে খাবার দিতাম। বিড়ালকে আপনি খুব সহজেই পোষ মেনে যায়, আপনি একদিন একটা রুটি দিবেন বা কিছু একটা খাবার দিবেন, খুব সহজে পোষ মেনে যায়। তো যখন করোনা মহামারী চলে আসলো বা বাংলাদেশে চলে আসবে এরকম একটা অবস্থা, আমার স্পষ্ট মনে আছে 2020 সালের মার্চ মাসের মেবি 26 বা 27 ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবে আর কি, হ্যাঁ, লকডাউন, অনির্দিষ্টকালের জন্য লকডাউন বা হলগুলো ভ্যাকেন্ট হয়ে যাবে। তো ওই সময়টাতে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা হলে থাকবে না এবং প্রত্যেকেরই একটা জীবনের একটা মায়া ছিল, ভয় ছিল কাজ করতো যে প্যান্ডেমিকের এই সময়টাতে কি করব। মানুষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, স্পেশালি নিউ ইয়র্কে, ইটালিতে ওই সময়টাতে। সো বাংলাদেশে এটার প্রকোপ ছড়াচ্ছে, স্বাভাবিকভাবেই এটা ভয়ের কারণ। সো ওই জায়গা থেকে স্টুডেন্টরা সবাই যখন হল ছেড়ে বাসায় যাচ্ছিল, তখন আমার মধ্যে হুট করে মাথায় আসলো যে আমরা সবাই চলে যাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায়, আমি এটাকে নেগেটিভলি নেই বাট যেটা বাস্তবতা সেটাই বলছি, যে প্রায় 300 থেকে 400-র মতো কুকুর বিড়াল প্রাণী আছে। ওদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছিলাম, এবং সেটা জোন ওয়াইজ, আপনি এই জায়গাটাতে 5টা কুকুর আছে, ওরা ওই জোনটাতে যাবে না, ওই জোনে আরো 5-6টা বা 10টা কুকুর আছে। আমি এই কুকুর থাকার বিষয়টাকে আবারও বলছি নেগেটিভলি নেই, একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের থাকা উচিত না, একটা রিস্কি একটা ব্যাপার। স্টিল যেহেতু তারা এখানে সার্ভাইভ করছিল, সো তাদেরকে হুট করে সবাই আমরা চলে যাব, তাদের খাবারের উৎস ছিল ক্যান্টিনগুলো বা রাস্তায় কেউ খাবার দিচ্ছে সেই জায়গাগুলোতে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, ওদের কি অবস্থা হবে সেটা চিন্তা করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে আমি একটা লম্বা একটা পোস্ট দিলাম, ফেসবুক পোস্ট দিলাম যে
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোথাও না কোথাও আশপাশে থেকে যাব তাদেরকে দেখাশোনা করার জন্য। পরবর্তীতে আমি আমার সেলফ ফাইন্যান্সে টিউশন থেকে যে জমানো টাকা ছিল সে টাকা থেকে শুরু করলাম চানখারপুল থেকে খাবার এনে, এবং হচ্ছে সেগুলো যখন ফেসবুকে শেয়ার করলাম আমাকে অনেকে রেসপন্স করলো যে ওরা ডোনেশন করতে চায়। হ্যাঁ, তো তখন আমি স্ট্রিক্টলি একটা জিনিস মেনটেন করেছি যে উই উইল নেভার এক্সপেক্ট এনি কাইন্ড অফ ডোনেশন। হ্যাঁ, ডেফিনেটলি ডোনেশনটা আসলে আমি হয়তো ভালো সার্ভিস দিতে পারবো, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যখন সেলফ ফাইন্যান্সে করব, নিজের চেষ্টাই করব, আমার মধ্যে তখন একটা বোল্ডনেস কাজ করবে, আমার মধ্যে একটা গুড ফিল পাবো, আমি একটা মেন্টাল পরিতৃপ্তি যেটাকে আমরা বলি, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো। সেই জায়গা থেকে আমি সবসময় স্ট্রিক্টলি সবাইকে বলতাম যে না, আমাকে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করতে হবে না, যদি প্রয়োজন হয় আপনার বাসা আশপাশে যদি হয় বা আপনি যদি খাবার পাঠাতে পারেন বা আমাকে যদি বলেন রিসিভ করার জন্য, দ্যাট আই ক্যান ডু। আমি খাবার ম্যানেজ করে বা খাবার সংগ্রহ করে সেই প্রাণীগুলোকে খাওয়াবো, বাট ফাইন্যান্সিয়াল কোনো ডোনেশন আমি সরাসরি নিব না, এবং সেটি নেইনি। একটা পর্যায়ে গিয়ে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি যখন শেষ হয়ে যায়, আমি আমাদের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর AGS GS তারা এগিয়ে আসেন এবং তারা এগুলোর দায়িত্ব নিলেন। অনেক নিউজ হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার বা অন্যান্য যে প্রথম সারির সংবাদপত্রগুলো। তো যেটা হয়েছে যে 2020 সালের 8 এপ্রিল আমি নিজেই করোনা আক্রান্ত হলাম। আচ্ছা, পিজি হাসপাতালে টেস্ট করলাম, করোনা আক্রান্ত হলাম। হওয়ার পরে যখন 7 দিন 8 দিন পর পজিটিভ থেকে নেগেটিভ আসলো, যখন সুস্থ হলাম, তো ওই সময়টাতে অন্যান্য ভলান্টিয়ারদেরকে অ্যাসাইন করে আমি এই কুকুর বিড়াল দেখাশোনার বিষয়টি আমি করেছিলাম আর কি। পরবর্তীতে যখন সুস্থ হই, সুস্থ হওয়ার 28 ডেজ 28 দিন পর প্লাজমা দেওয়ার একটা সিস্টেম চালু হলো। হ্যাঁ, যারা কোভিড এফেক্টেড পিপল এবং যারা হচ্ছে আইসিইউতে আছে বা একেবারে লাস্ট পর্যায়ে আছে তাদেরকে প্লাজমা থেরাপি, যদিও এটা কোনো প্রতিষ্ঠিত পদ্ধতি না, রেদার এটা একটা প্রাচীন পদ্ধতি, বাট দ্যাট ওয়াজ দ্য লাস্ট হোপ, যে এটা একটা লাস্ট ভরসা। সো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ওনাকে আমি প্লাজমা দিয়েছিলাম। পুরান ঢাকার একজন ব্যবসায়ী, ওনাকেও প্লাজমা দিতে পেরেছিলাম। ডক্টররা আমার মধ্যে ওই প্লাজমাটা পেয়েছিলেন। সো আমি যখন দেখলাম যে আমি প্লাজমা দিয়েছি, সো এটা একটা ক্রাইং নিড তখন, যে অনেক বেশি প্লাজমার প্রয়োজন হচ্ছে, বিকজ অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে, আইসিইউতে যাচ্ছে, মারা যাচ্ছে। তখন মাথায় আসলো যে হ্যাঁ, ওকে, কুকুর বিড়াল প্রাণীগুলোকে যতদিন দেখেছি, এখন অন্য ভলান্টিয়ারদেরকে অ্যাসাইন করে দিয়েছি। ওই যে সময়ের প্রয়োজনে কিছু করার যে তাগিদ আমার মধ্যে ছোটবেলা থেকে, সেটাই কাজ করেছে। আমি কি করলাম, প্লাজমা ব্যাংক বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠা করলাম। সেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিভিশন থেকে 71 জন ভলান্টিয়ার নিলাম। টিম 71 নাম দিলাম। টিম 71 নাম দিয়ে আমরা একযোগে সারা দেশে প্লাজমা সংগ্রহের কাজ শুরু করলাম, সেটাও একেবারেই বিনামূল্যে। আচ্ছা, মাঝখানে অনেক প্লাজমা প্রতারক ছিল, আমি নিজে তাদেরকে ধরিয়ে দিয়েছি, NSI DGFI তাদের মাধ্যমে প্লাজমা নিয়ে প্রতারণা হয়েছে, টাকা পয়সা আদান প্রদান হয়েছে, বাট আমরা টিম 71 এবং প্লাজমা ব্যাংক বাংলাদেশ একেবারে স্বেচ্ছায়, হ্যাঁ, উইদাউট এনি এক্সপেকটেশন, জাস্ট ফর মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমরা 2000-এরও বেশি জরুরি রোগীকে আমরা প্লাজমা সংগ্রহ করে দিতে পেরেছিলাম। তার মধ্যে মেনশনেবল যদি বলি, আমরা আমাদের শ্রদ্ধেয় অপূর্ব ভাইকে আমরা চিনি, যিনি খুব ভালো নাটক করেন, অভিনয় করেন। ওনারও এই পজিটিভ প্লাজমা দরকার ছিল, সেটিও আমরা ম্যানেজ করে দিয়েছিলাম, স্পষ্ট মনে আছে আমার। এরকম আরও কিছু ঘটনা আছে। সো ওই যে সময়ের প্রয়োজনে যে কিছু কাজ করা, সে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সরাসরি সংসদে প্রশংসা করেছিলেন আমাদেরকে নিয়ে, যে আমরা প্লাজমা ডোনেশনটা অব্যাহত রেখেছি এই করোনার সময়টাতে, তরুণদের যে উদ্যোগটা। করোনাকালীন সময়ে আপনি দেশের সেবায়, দেশের মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং শুধু মানুষই না, অবলা প্রাণীদের সেবার জন্য আপনি চেষ্টা করেছেন কাজ করে যাওয়ার। এবারে একটু আপনার ক্রীড়া বিষয়ে একটু জানতে চাই আমরা, যে কিভাবে যুক্ত হওয়া এবং তারপরের যে যাত্রাটা, সেই সম্পর্কে আমরা জানতে চাই। সেই কিন্ডারগার্টেনে যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন থেকে বিস্কুট দৌড় দিয়ে আমার যাত্রাটা শুরু হয়েছিল, মজার ছলে যদি বলি। সেখান থেকে আমার রানিংয়ের প্রতি যে একটা ইচ্ছা, সেটা হয়েছিল। ক্রিকেটের সাথে যুক্ত ছিলাম বা অন্যান্য স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি সুইমিংয়ের সাথে যুক্ত হলাম। সাইক্লিংটা আমার কাছে খুব ভালো লাগতো, রানিংয়ের সাথে আগে থেকেই ছিলাম। 2020 সালে আমি প্লাজমা নিয়ে বা হচ্ছে ওই করোনার সময়টাতে
কিছু কাজ নিয়ে যেমনটা বলছিলাম। তো 2020-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাস, ওই সময়টায় আমি তখন শুনেছি যে আয়রন ম্যান বলে একটা কিছু আছে, একটা ইভেন্ট আছে। সো প্রথম দিকে ভাবতাম আয়রন ম্যান মানে তার মানে কি মানুষের শরীরে কোথাও আয়রন আছে হয়তো, হ্যাঁ, লৌহ মানব যেটাকে বলে। পরবর্তীতে যখন স্টাডি করলাম, ইভেন্ট নিয়ে স্টাডি করলাম, দেখলাম যে দেশের বিভিন্ন জায়গায় এটা একটা রিকগনাইজড একটা ইভেন্ট, এবং একদিনের সবচেয়ে লম্বা দূরত্বের লং ডিস্টেন্স যে ইভেন্ট সেটা হচ্ছে আয়রন ম্যান। এটার অনেকগুলো ডিস্টেন্স আছে। আয়রন ম্যান, ফুল আয়রন ম্যান আছে, আয়রন ম্যান 70.3 বা হাফ আয়রন ম্যান আছে। তো আমি 2020 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে স্বপ্ন দেখলাম যে আমি এই ইভেন্টটা করব। যেহেতু আমার সাইক্লিংয়ের সাথে একটা দক্ষতা আছে, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে সুইমিং করেছি, সুইমিং ওয়াটার পোলো টিমে ছিলাম, এবং পরবর্তীতে রানিংয়ের সাথে যুক্ত হলাম। সো ওয়াই নট আয়রন ম্যান? এটা তো 3টা স্পোর্টসের একটা সম্মিলন। কিন্তু করোনা বাদ সাধলো। আচ্ছা, করোনার কারণে জীবনটা এক প্রকার থেমে গেল, থমকে গেল আমি বলবো। সে সময় কি আপনার চর্চাটা অব্যাহত রেখেছিলেন? আমি ঠিক সেভাবে অব্যাহত রাখতে পারিনি। আমার শরীরে ওজন বেড়ে গিয়েছিল, যেহেতু রেগুলার স্পোর্টসে ছিলাম। হুট করে আমি 1.5 বছরের জন্য অনেকগুলো কাজের সাথে যুক্ত ছিলাম। করোনা প্লাজমা ডোনেশন নিয়ে কাজ করেছি আমি। 210টা পরিবারকে ত্রাণ পাঠিয়েছিলাম, ত্রাণ সামগ্রী, বাজার এবং ফাইন্যান্সিয়ালি ডোনেট করেছিলাম বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে। হ্যাঁ, সো ওই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার যে রানিং, সুইমিং, সাইক্লিং কিছুটা ভাটা পড়েছিল। মাঝে মধ্যে সুইমিং করা হতো লকডাউনের মধ্যে যতটুকু সুযোগ পেতাম, বা লকডাউনের পরবর্তী সময়টাতে। সো এই যে একটা ভাটা পড়ে গিয়েছিল, 2021 সালে এসে আমি কিছুটা নতুনভাবে শুরু করলাম। আমার যে স্বপ্নটা ছিল, যে স্বপ্নের বীজ বপন করেছিলাম 2020 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ঠিক 1 থেকে 1.5 বছর পরে সেটি আবার আমি সেই ইয়েতে চলে গেলাম এবং রানিংয়ের সাথে যুক্ত হলাম। তো শুরুর দিকে যেটা হতো যে স্প্রিন্ট ডিস্টেন্স 100 মিটার, 200 মিটার বা 5 কিলোমিটার, 2 কিলোমিটার রান করা হতো। তো বাট আয়রন ম্যানে যেটা হয় যে আপনাকে 21.1 কিলোমিটার রান করতে হবে, আর ফুল আয়রন ম্যানে 42.2 কিলোমিটার, যেটাকে ফুল ম্যারাথন বলি, সেটা রান করতে হবে। তার মানে আমাকে লম্বা দূরত্বের রানিং প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশে কিছু ইভেন্ট হয়, ম্যারাথন ইভেন্ট হয়, সেগুলোতে আমি অংশগ্রহণ করা শুরু করলাম। এবং সব কিছুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার সেই আয়রনম্যান 70.3 বা আয়রনম্যানে অংশ নেওয়ার যে স্বপ্নটা, সেটাই কাজ করছিল। আমি আমার ক্যাপাবিলিটি টেস্ট করার জন্য আমি হাফ ম্যারাথন দৌড়ালাম, যেটা 21.1 কিলোমিটার, এবং আমি সাকসেসফুলি সেটা কমপ্লিট করি। 25 কিলোমিটার দৌড়ালাম, 30 কিলোমিটার দৌড়ালাম, 42 কিলোমিটার দৌড়ালাম। পরবর্তীতে মেরিন ড্রাইভ আলট্রা, যেটা 50 কিলোমিটার, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইভেন্টস, সেটিতে যখন আমি 50 কিলোমিটার রান করতে পারলাম, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করলো যে না, রানিং নিয়ে আই হ্যাভ নো প্রবলেম। সুইমিং নিয়ে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে 100 মিটার, 200 মিটার সুইমিংয়ে ছিলাম, ইন্ট্রা হল এবং ইন্ট্রা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় আমার অনেকগুলো পদক ছিল সুইমিংয়ে, লম্বা দূরত্বের সুইমিং নিয়ে চিন্তা করলাম যে আয়রনম্যানে যেহেতু 3.8 কিলোমিটার আর 1.9 কিলোমিটার সুইমিং করতে হবে, সেটা একটা লম্বা দূরত্বের সাঁতার। 1 কিলোমিটার হাঁটতে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যায়, যেখানে সেখানে 2 কিলোমিটার প্রায় সুইমিং করতে হবে। আমি লং ডিস্টেন্স সুইমিং প্র্যাকটিস করতে গিয়ে বাংলা চ্যানেল করেছি, যেটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটার লং বাংলা চ্যানেল পাড়ি দেয়া। সেটার জন্য আমি প্রায় 6 মান্থ প্র্যাকটিস করেছি। কখনো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পুকুরে, কখনো জহুরুল হক হলের পুকুরে, কখনো আমার সুইমিং পুলে, কখনো বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে বা ওপেন ওয়াটারে প্র্যাকটিস করেছি। লং ডিস্টেন্স সুইমিংয়ের অনেকক্ষণ সাঁতার কাটা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা একটানা সুইমিং করার প্র্যাকটিস করেছি। সেটা করার পর দেখলাম যে 2021 সালের ডিসেম্বর মাসে বাংলা চ্যানেল যখন পাড়ি দেই, আমি 5 ঘন্টা 4 মিনিটে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত উত্তাল সাগর পাড়ি দিয়ে দিয়েছি। এবং সেটার যেটা ভালো লাগা, একটা ভীষণ ভালো লাগা। এটা শুনি সেই অভিজ্ঞতাটা একটু বিস্তারিত শুনি, যে সাগরে সাঁতার কাটা। আর আপনি যেমনটা বলছিলেন যে আপনি পুকুরে প্র্যাকটিস করতেন, সুইমিং পুলে প্র্যাকটিস করতেন, কিন্তু সেই অবস্থানটা আর সাগরে, উত্তাল সাগরে সাঁতার কাটা, দুটি তো অনেক পার্থক্য। একটু শুনি সেই অভিজ্ঞতা। হ্যাঁ, যদি আমি খুব অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স ছিল। যদিও অ্যাডভেঞ্চার না থাকলে অ্যাকচুয়ালি আমরা সুইমার যারা আছি, যারা আমরা সাহস নিয়ে যাই, সেটা উপভোগও করতে পারি না। এবং সেটা উপভোগ্য ছিল, একই সাথে খুব অ্যাডভেঞ্চারাস ছিল আর কি। এক্সট্রিম পর্যায়ে অ্যাডভেঞ্চারাস হয়ে গেছিলো, যেটা আমরা আসলে এক্সপেক্ট করি নাই। ইউজুয়ালি যেটা হয় যে আমরা পুকুরে সুইমিং করি বা সুইমিং পুলে প্র্যাকটিস করি, বিকজ ঢাকার মধ্যে তো আর আমি সাগর পাবো না, কক্সবাজার ছাড়া। বাট সাগরে সুইমিং করা বা ভেসে থাকাটা কম্পারেটিভলি ইজি পুকুর থেকে।
ওই ওই জায়গাতে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আর আমি যদি ওই ঘটনাটা যদি খুবই সংক্ষেপে বলি, টেকনাফের শাহপরীর দ্বীপ নামে একটি দ্বীপ আছে, ওখান থেকে আমাদের সুইমিংটা শুরু হয়। 2021 সালে বাংলা চ্যানেলের ইতিহাসে বাংলা চ্যানেলের 16তম আসর ছিল এবং যারা অংশগ্রহণ করেছিল প্রায় 80 জনের মতো, তারা প্রত্যেকেই জানেন, ইভেন্ট অর্গানাইজার যারা আছেন সবাই জানেন যে 2021 সালের যে ইভেন্টটা ছিল এটা ছিল বাংলা চ্যানেলের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারাস। হুট করে এত বেশি ঢেউ ছিল, মানে ওই ওই ঘটনাটা আমি আসলে চাই না মনে করতে, যে শুরু থেকে আমি যখন স্টার্ট করেছি যারা পার্টিসিপেন্ট যারা ছিল প্রত্যেকেরই একই অভিজ্ঞতা হয়েছিল। শুরু করেছি হুট করে। কতজন পার্টিসিপেট ছিল? আমাদের প্রায় 80 জনের মতো পার্টিসিপেন্ট ছিলেন। আচ্ছা, তার মধ্যে 54 জন সফলভাবে পাড়ি দিয়েছিলাম আমরা, অ্যাজ ফার অ্যাজ আই নো, যদি ভুল না করে থাকি 54 জন। হ্যাঁ, তো সেখান থেকে আমরা যখন শুরু করেছি শাহপরী দ্বীপ থেকে, উত্তাল সাগর, ঢেউ একটা হয় যে হচ্ছে আপনার উইথ দ্য কারেন্ট, মানে স্রোতের সাথে যাওয়া, এটা হচ্ছে এগেইনস্ট দ্য কারেন্ট, স্রোতের বিপরীতে যাওয়া। তো ঢেউয়ের এত বেশি শক্তি ছিল যে এগেইনস্ট দ্য কারেন্ট কিনা বা হচ্ছে উইথ দ্য কারেন্ট আমি সুইমিং করতেছি কিনা বুঝতেই পারছিলাম না, ঢেউ এত বেশি ইয়ে ছিল। তা আমরা খুব অল্প সময়ের মধ্যে স্ক্যাটার্ড হয়ে যাই। হ্যাঁ, ঢেউয়ের কারণে আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম না, একটু রং ডিরেকশনে সুইমিং করলে অনেক দূরে নিয়ে যাচ্ছিল যেহেতু ঢেউ। আর আমি যখন শাহপরীর দ্বীপ থেকে শুরু করছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, আমি যখন বাম দিকে আমার নিঃশ্বাস নেব সুইমিংয়ের সময়, আমি বাম পাশে হচ্ছে মায়ানমারের পাহাড় দেখতে পাই। আর ডান পাশে যখন আমি আমার ব্রেথ নেব, ওই 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 ব্রেদিংটার সময় হচ্ছে আমি ডান পাশে পুরো মেইন যে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, সেটাকে দেখতে পাচ্ছি আর কি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যেহেতু সামনে আশপাশের কাউকে তেমন দেখতে পাচ্ছিলাম না ঢেউয়ের জন্য, শুধু এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হয়েছিল। সো আমি একটু রং ডিরেকশনে গিয়ে একটু বাম দিকে চলে গিয়েছিলাম, মানে মায়ানমারের ওই দিকটাতে আর কি। পরবর্তীতে আমাকে ওখানে একা একটু হাবুডুবু খেয়ে সুইমিং করা দরকার ছিল, এবং সেই সময়টা আমার লাইফে বলা যায় খুবই চ্যালেঞ্জিং একটা টাইম ছিল আর কি। ওখান থেকে উত্তাল সাগরে আমি যখন সামনের দিকে আগাচ্ছিলাম, একটা ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল আর কি। এই অভিজ্ঞতাটাই হয়তো বা আপনাকে ব্যাংককে যে 2022 সালে আপনি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আয়রনম্যান প্রতিযোগিতা, সেটাই অনেকখানি সাপোর্ট দিয়েছিল নাকি? আয়রনম্যানটা ছিল হচ্ছে মালয়েশিয়াতে। তো সেই জায়গাটাতে মালয়েশিয়ায় যেটা হয়েছিল যে যখন আয়রনম্যান করেছি তখন আমার সুইমিংয়ের, যখন আমি 16 কিলোমিটার পাড়ি দিয়েছি, সুইমিংয়ের আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বা মেরিন ড্রাইভে 50 কিলোমিটার রানিং করেছি, সো রানিং নিয়ে সমস্যা নেই। সাইক্লিংয়ে আমার এক্সপার্টিস কিছুটা আগে থেকে ছিল। দেন আমি ডিসাইড করলাম যে না, আমি আয়রনম্যানে যাব, মালয়েশিয়াতে আয়রনম্যান 70.3 এই ইভেন্ট আমি করব। রেজিস্ট্রেশন করেছি, সেটার পেছনেও অনেক গল্প আছে। মানে একটা আয়রনম্যান স্পোর্টসে পার্টিসিপেট করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়। আই এম সরি টু সে, ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ থাকতে হয়, ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি থাকতে হয়, যেটা আমার মধ্যে ছিল না। আমার একটা বাইক ছিল সিবিজেড ব্র্যান্ডের, স্পষ্ট মনে আছে আমার রেজিস্ট্রেশন ফি ছিল 49,000 সামথিং, মানে অলমোস্ট 50,000। এইটা নিয়ে আমি বলতে চাই একটু, বিকজ এটা অনেকেরই মানে বলার থাকে যে এই ফাইন্যান্সিয়াল ইস্যুটার জন্য আমরা বাংলাদেশ থেকে অনেক অ্যাথলেট বের হতে পারি না বা উঠে আসতে পারি না। বাংলাদেশে অনেক ইভেন্ট, আজকে আমি যে ইভেন্টটা করেছি, এই ইভেন্টটা করার জন্য আমার চেয়ে অনেক বেশি ক্যাপাবল শত শত অ্যাথলেট বাংলাদেশে আছে, যারা একটা পেট্রোনাইজেশনের অভাবে তারা এই আয়রনম্যান স্পোর্টসগুলো করতে পারছে না। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি অলমোস্ট 50,000 দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। তো আমার যে ইয়েটা ছিল, বাইকটা ছিল, সেটা বিক্রি করে আমি একটি রোড বাইক কিনেছিলাম, যেটা দিয়ে আমার আয়রনম্যান সাইক্লিং করতে হয় আর কি। সেটা করে দেন হচ্ছে আমি মালয়েশিয়ার জন্য যাত্রা শুরু করেছি। সেখানে আমার যে এয়ার ফেয়ার থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফি এবং আমার যে ট্রেনিং, তারপর অন্যান্য যেই কস্টগুলো, সব কিছু মিলিয়ে অনেক মোটা অঙ্কের একটা টাকা পয়সার প্রয়োজন হয়। তো আমি আমার বাইক যেটা ছিল সেটা সেল করে দেন হচ্ছে আমি আমার রোড বাইক কিনেছিলাম, আমার রানিং শু কিনেছিলাম, সেগুলো কিনে দেন আমি হচ্ছে আয়রনম্যানটা করেছিলাম আর কি। আচ্ছা, যখন আপনি বিজয়ী হলেন, তারপরে কি সমস্ত এই যে অতৃপ্তিগুলো, অপূর্ণতাগুলো এক নিমেষে আপনার কাছে মনে হয়নি যে এগুলোই সফলতার সোপান? আমার স্পষ্ট মনে আছে, যখন মালয়েশিয়াতে আয়রনম্যান 70.3 ফিনিশ করে ফিনিশিং লাইনে এসেছি, আমার বাংলাদেশের লাল সবুজের পতাকাটা উড়িয়ে, আমার প্রিয়তমা স্ত্রী ছিলেন ফিনিশিং লাইনে, সে দাঁড়িয়ে সবাই আমাকে উৎসাহ দিচ্ছিল। তো তার আগের সময়টাতে আমি 1.9 কিলোমিটার সুইমিং করে এসেছি। মালয়েশিয়ার লাঙ্কাউইতে
90 কিলোমিটার সাইক্লিং করেছি উঁচু নিচু পাহাড়ে, আপহিল ডাউন হিলে, এবং তারপর আমি 21.1 কিলোমিটার রান করেছি। দেন আমি ফিনিশিং পয়েন্টে এসেছি। তো ওই ফিনিশিং পয়েন্টে আসার ঠিক 1 কিলোমিটার আগে বিভিন্ন জায়গায় ছোট ছোট লেখা ছিল যে 500 মিটার লেফট, 200 মিটার লেফট অর 100 মিটার লেফট। তো আমি যখনই 1 কিলোমিটারের নিচে আসলাম তখন আমার মধ্যে একটা ভীষণ ভালো লাগা কাজ করতেছিল যে এই তো আর তো 500 কিলো মাত্র 500 মিটার। বাট যদিও ফিনিশিং লাইনে যাওয়ার আগে কখনোই বিজয় উদযাপন করা উচিত না, স্টিল আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে যে যেটা আমি 2020 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে স্বপ্ন দেখেছিলাম সেটা 2022 সালের নভেম্বরের 5 তারিখে এসে সত্যি হচ্ছে। আদৌ আমি সত্যি করতে পারবো তো, আমি ফিনিশিং লাইনে যেতে পারবো তো। সুইমিং সাইক্লিং করে 21 কিলোমিটার রান করে 1 কিলোমিটার আগে স্বভাবতই শরীর কাজ করতে চায় না বা শরীর অনেক বেশি টায়ার্ড থাকে, ক্লান্ত শরীর থাকে। ওই সময়টাতেও না আমার এত এনার্জি চলে আসছিল যে ফিনিশিং পয়েন্ট এই আর মাত্র 500 মিটার, এটা আমি মনে হয় যে সব স্পিড সব শক্তি আমি এটাতে দিয়ে দিই। এটা উৎসাহ কাজ করতেছিল যে একটু পরে ফিনিশিং লাইনে চলে আসবো। তো যখন ফিনিশিং লাইনে আসলাম বাংলাদেশের পতাকা উড়িয়ে, আমার ওখানে আয়রনম্যান যে 70.3 অফিসিয়াল অর্গানাইজার তারা ঘোষণা করতেছিল যে আয়রনম্যান 70.3 ফিনিশার ফ্রম বাংলাদেশ এমডি ইশতিয়াক উদ্দিন। সো ওইটা আমার কানে এখনো বাজে এবং ওইটা ডেফিনেটলি আমার জন্য অনেক বেশি গৌরবের ছিল। এবং বাংলাদেশের পতাকা, আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা রিপ্রেজেন্ট করার যে সৌভাগ্য আমার হয়েছিল এবং এটার মধ্যে যে কি ভালো লাগা বা একটা তৃপ্তি কাজ করে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সো ওই ফিনিশিং লাইনটাতে যখন গিয়েছি তখন আমার মনে হয়েছে যে বাংলা চ্যানেলের যে অভিজ্ঞতা, আমার যে মেরিন ড্রাইভে সেই রোদের মধ্যে দৌড়ানোর যে অভিজ্ঞতা, এত কিছুর পর এত ত্যাগ তিতিক্ষার পর আমার যে অর্জনটা, সে অর্জন যখন আমার সামনে আসছে, আমি যখন বুঝতে পেরেছি যে আমি ফিনিশ করেছি, আমার পেছনের সমস্ত কষ্ট ত্যাগ তিতিক্ষা একসাথে হয়ে একটা আমার মধ্যে একটা গৌরব কাজ করতেছিল যে হচ্ছে আমি ফাইনালি আই এম সাকসেসফুল। আমরা এবারে একটু শুনি যে ওশান ম্যান প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ সম্পর্কে। 2023 সালে আপনি অংশ নিয়েছিলেন। আমার ওশান ম্যানের যাত্রাটা শুরু হয়েছিল আমি যখন আয়রনম্যানটা করেছি মালয়েশিয়াতে, আয়রনম্যান 70.3 2022 সালের নভেম্বরের 5 তারিখ। তারপর ডিসেম্বরের 10 তারিখে ওশান ম্যানটা হয়েছিল, যেটা ছিল ওশান ম্যান এশিয়ান চ্যাম্পিয়নশিপ, থাইল্যান্ডের ক্রাবিতে হয়েছিল। তো সেটার জন্য আমার যে পূর্ব এক্সপেরিয়েন্স এবং প্র্যাকটিস সেটা আমি চালিয়ে গিয়েছিলাম। এই পর্যায়ে একটু জানতে চাই যে ওশান ম্যান আসলে কি, ব্যাপারটা কি? ওকে ফাইন, ডেফিনেটলি। ওশান ম্যানটা হচ্ছে বাংলাদেশে যেরকম সুইমিংয়ের জন্য লং ডিস্টেন্স সুইমিং আছে, যেমন আমি পদ্মাতে 20 কিলোমিটার করেছি, যমুনাতে 35 কিলো ছিল, ব্রহ্মপুত্রতে 25 ছিল, তারপর হচ্ছে বাংলা চ্যানেলে 16.1 কিলোমিটার ছিল। তো ওয়ার্ল্ড ওয়াইড সুইমিংয়ের একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা ইভেন্ট হচ্ছে ওশান ম্যান। আয়রন ম্যানটা যেমন বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে হয়, ওশান ম্যানটাও বিশ্বের বিভিন্ন দেশে হয়। সো ওশান ম্যানটা হচ্ছে 10 কিলোমিটার সুইমিং করা কোনো একটা সাগরে বা কোনো একটা জায়গায়, ডেফিনেটলি সেটা সিতে হয়। 10 কিলোমিটার সুইমিং করলে সেটাকে ফুল ওশান ম্যান বলা হয়। 5 কিলোমিটার সুইমিং করলে সেটাকে হাফ ওশান ম্যান বলা হয়। বা ওশান কিডস আছে বাচ্চাদের জন্য 500 মিটার অর 1 কিলোমিটার। সো আমি যে ওশান ম্যান, যে ফুল ওশান ম্যান ক্যাটাগরি, আমার ওশান ম্যান রিকগনিশনটা আমার খুব মনে হচ্ছিল যে আমার এই রিকগনিশনটা আয়রন ম্যানের পরে, আয়রন ম্যান 70.3 ফিনিশার হওয়ার পরে ওশান ম্যান রিকগনিশনটা নেওয়া যায় কিনা। দেন আমি ওশান ম্যান এশিয়ান চ্যাম্পিয়নশিপ ক্র্যাভির জন্য মনোনীত হলাম। সেটা ছিল থাইল্যান্ডের ক্র্যাভিতে। 10 কিলোমিটার সাঁতার কাটলাম। সেখানেও প্রায় 30 থেকে 35টি দেশ থেকে সাঁতারও এসেছিলেন, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, কাজাকিস্তান বা হচ্ছে থাইল্যান্ডের আশপাশে যে কান্ট্রিগুলো আছে, অনেক সুইমার। তো সেখানে আমি আমার এজ গ্রুপে 5ম হয়েছিলাম, যেটা আমার জন্য একটা স্যাটিসফ্যাকশনের জায়গা ছিল। এবং 5ম হওয়ার কারণে আমি সরাসরি এইজ গ্রুপে যারা, তাদের অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া অফ দ্য অথরিটি অর অর্গানাইজেশন, যখন কেউ ক্রাইটেরিয়া ফিল আপ করে, সে সরাসরি এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য মনোনীত হয়। যেহেতু আমি আমার এইজ গ্রুপে 5ম হয়েছিলাম, সো ওই জায়গা থেকে আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে পরবর্তীতে ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ডিরেক্টলি মনোনীত হই। তো এশিয়ান চ্যাম্পিয়নশিপটা ছিল ক্রাইবিতে 2022 সালে, পরবর্তীতে 2023 সালের ডিসেম্বরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা হয়েছিল থাইল্যান্ডের ফুকেটে। তো সেটার জন্য আমার প্রায় বছরব্যাপী আমি ট্রেনিং করেছিলাম, কারণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা অন্যান্য চ্যাম্পিয়নশিপগুলো বিভিন্ন জায়গায় হয়। ইন্দোনেশিয়াতে হয়,
থাইল্যান্ডে হয়, মালয়েশিয়াতে হয় বা অন্যান্য কান্ট্রিগুলোতে হয়, সেখান থেকে যারা বেস্ট পারফর্মার, যারা এজ গ্রুপে নিজেদেরকে জায়গা করে নেয়, তারাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আসে। সো আমি যেখানে এজ গ্রুপে 5th হয়েছিলাম এশিয়ান চ্যাম্পিয়নশিপে, সেখানে যে কম্পিটিটর ছিল বা যে কম্পিটিশনটা আমি ফেস করেছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার চেয়ে কয়েক গুণ বেশি আমাকে কম্পিটিশন ফেস করতে হবে। সো আমার ট্রেনিংটাও সেভাবেই করতে হবে। আমি বছরব্যাপী ট্রেনিং করলাম। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে বিভিন্ন দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এ পর্যন্ত কতটি দেশে আপনার অংশগ্রহণ করা হয়েছে? আমি ওশেনমেনটা করেছি থাইল্যান্ডেই, আর থাইল্যান্ডের ক্র্যাবিতে করেছি একটা, থাইল্যান্ডের ফুকেটে করেছি একটা, আর এই বছর আবারও যাচ্ছি থাইল্যান্ডে ওশেনমেনটা করার জন্যই। অ্যান্ড আয়রনম্যান করেছি মালয়েশিয়াতে, বা অন্যান্য স্পোর্টসগুলো করেছি, ইন্ডিয়াতে স্পোর্টস করা হয়েছে। মোটামুটি 3-4টি দেশের মধ্যে যাওয়া হয়েছে স্পোর্টসের জন্য আর কি। স্যার, ছোটবেলা থেকেই অনেক রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গেছেন, অনেক ধরনের অভিজ্ঞতা নিজের মধ্যে আয়ত্ত করেছেন, গান শিখেছেন, আপনি লেখালেখি করেছেন, খেলাধুলার সাথে তো সম্পৃক্ত ছিলেনই, কিন্তু আউট অফ বক্স চিন্তা করেছেন যে এত কিছুর পরে আপনি একটা সময় এসে হয়েছেন উদ্যোক্তা। সেই উদ্যোক্তা হওয়ার গল্পটা শুনতে চাই, কারণ আউট অফ বক্স চিন্তা না করলে আপনি হয়তোবা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা খুব কমন বা সাধারণত যে ধরনের পেশাগুলো হয় সে ধরনের পেশায় আপনি আসতে পারতেন না, যেহেতু আপনার চিন্তার যে ধারাটা সেটি একটু অন্যরকম। তো আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা শুনতে চাই, কি চিন্তা থেকে শুরু হলো? তো এই গল্পটা যদি বলি, আমরা যেমনটা আপনার শুরুর দিকে বলছিলেন ইয়োর ক্যাম্পাস, জি, আমাদের যে স্টার্টআপ প্রতিষ্ঠানটির নাম, আমরা 5 জন মিলে শুরু করেছি। আমার যে ফাউন্ডার, উনি ছাড়াও আমরা 4 জন কো-ফাউন্ডার মিলে, আমরা 5 জন মিলে শুরু করেছিলাম। তো যাত্রাটা শুরু হয়েছিল আমাদের 2022-এর মাঝামাঝি সময়টাতে, আমাদের বয়সও খুব বেশি হয়নি। সো এটারও অনেক গল্প আছে। আমার যে ফাউন্ডার, আমি স্পেশালি বলতে চাই, হি ইজ এ ভেরি গুড এনার্জেটিক ইয়াং ম্যান, এবং অনেক বেশি বিনয়ী, অনেক বেশি পরোপকারী, অ্যান্ড মানুষকে ভ্যালিউ দিতে পছন্দ করে। আমরা ছোটবেলায় শিখেছি সততাই ব্যবসার মূলধন। ওনার মধ্যে যে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, এটা আমাকে অনেক বেশি বিমোহিত করে, মুগ্ধ করে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি পারফেক্ট একটা মানুষকে পেয়েছি, হ্যাঁ, যার কাছ থেকে আমি শিখছি। এবং ছোটোবেলা থেকেই চ্যারিটি করার বা চ্যারিটি ইভেন্ট বা মানুষের জন্য কিছু করার একটা ইচ্ছা আমার মধ্যে, অদম্য একটা ইচ্ছা ছিল, এবং চেষ্টা করেছি কিছু করার। তো সেই জায়গা থেকে ওই যে একটা স্বভাব, চ্যারিটির যে একটা মেন্টালিটি, সেটা আমার মধ্যে এখনও রয়ে গেছে। তো আমরা আমাদের যেই উদ্যোগটা, আমরা যে ইয়োর ক্যাম্পাস নিয়ে কাজ করছি, এটি হচ্ছে স্টুডেন্ট বেসড অ্যাকচুয়ালি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু স্মার্ট সলিউশন প্রোভাইড করছি। যেমন ধরেন, আই ডোন্ট নো আপনারা কোথাও দেখেছেন কিনা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিনস, স্ন্যাক্স অ্যান্ড বেভারেজের, কেউ পেমেন্ট করবে, আমার অ্যাপ ইয়োর ক্যাম্পাস অ্যাপ দিয়ে পেমেন্ট করলে সে প্রোডাক্টটা পড়বে, সে রিসিভ করে নেবে। এই ধরনের কিছু ফ্যাসিলিটিস আমরা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, রেসিডেন্সিয়াল হলগুলোতে আছে, সেখানে আমরা এই সলিউশনটা আমরা দিয়েছি এবং দিচ্ছি। এখন পর্যন্ত আমরা প্রায় 25টি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছি, প্রায় 120টিরও বেশি হলে। ভেন্ডিং মেশিন দেওয়ার পরে আমরা ওয়াশিং মেশিন নিয়ে কাজ করলাম। আমরা সেখানে ইউজুয়ালি যেটা হয় যে আমরা দেশের বাইরে অনেকে কয়েন বা কার্ড সোয়াইপ করে ওয়াশিং মেশিন ইউজ করে, বাংলাদেশে আমরা বাজারের ওয়াশিং মেশিনগুলো যে আমরা বাসা বাড়িতে ইউজ করি, সেগুলো বাটন দিয়ে। আমরা কি করেছি, এটাকে বাটন বা কার্ড সোয়াইপ বা কয়েন সিস্টেমে না গিয়ে আমরা পুরোপুরি আই2 এনাবেল অ্যাপ অপারেটেড একটি সার্ভিসে চলে গেলাম। আচ্ছা, স্টুডেন্টরা যেটা করছে, আমার অ্যাপে ঢুকছে, ইয়োর ক্যাম্পাস অ্যাপে ঢুকে স্ক্যাজুয়াল বুক করছে, সে অ্যাপের মাধ্যমে সে ওয়াশিং মেশিনটা ইউজ করছে। সো এটা স্টুডেন্টরা অনেক বেশি, তাদের কাছ থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছি, তাদেরকে একটা গুড ফিল দিচ্ছে। যেখানে আমি আমার নিজে শহীদুল্লাহ হলে একটা কাপড় ওয়াশ করতাম 8 টাকা, 10 টাকা বা 12 টাকায়, সেই জায়গাতে স্টুডেন্টরা এখন, আমার জুনিয়র যারা আছে বা আমার কাস্টমার যারা আছে, তারা এখন 2 থেকে 2.5 টাকা বা অনেক সময় 1.5 টাকাতে তারা কাপড় ওয়াশ করতে পারছে। তো এই সুযোগগুলো দিয়েছি, তা আমরা প্রোভাইড করেছি। এর বাইরে আমরা স্মার্ট বিন নিয়ে কাজ করছি, স্মার্ট লকার নিয়ে কাজ করছি, আমাদের ছোট্ট একটা ই-কমার্স সার্ভিস আছে, সেটাও স্টুডেন্ট বেসড। তো এই যে গল্পটা বললাম, স্টুডেন্ট বেসড কাজ করার যে বিষয়টা, আমরা যে 5 জন মানুষ আছি, আমাদের এখন এমপ্লয়ি প্রায় 65 থেকে 70। সো এই 5 জনের মধ্যে সবচেয়ে পজিটিভ যে বিষয়টা, আমরা প্রত্যেকেই এখানে ফুল টাইম, প্রত্যেকেই এখানে ডেডিকেটেড, অ্যান্ড আমাদের যে ইন্টেনশন, আমাদের একটা অনেস্ট ইন্টেনশন আছে, এই একটা জায়গায় আমরা মিলিত, এবং আমরা অনেক বেশি ডেডিকেটেড অ্যান্ড কমিটেড যে আমরা স্টুডেন্ট বেসড কাজ করব। অ্যান্ড আমি হল লাইফে যে সমস্যাগুলো ফেস করে আসছি বা স্টুডেন্ট লাইফে যারা ফেস করছে, ওই সমস্যাগুলোকে সমাধান করা যায় কি না, সেদিকে আমরা অনেক বেশি ডেডিকেটেড। অ্যান্ড আমরা স্টুডেন্ট বেসড কিছু সলিউশন প্রোভাইড করছি, যেখানে
স্টুডেন্টদের একটা বেস্ট ইকোনমিক্যাল সার্ভিস দেওয়ার মাধ্যমে তাদের ডে টু ডে লাইফে একটা স্মার্ট একটা কনভিনিয়েন্ট লাইফ উপহার দিতে পারা, এটা আমাদের একটা মূল লক্ষ্য বলা যায় আর কি। আপনাদের লক্ষ্য তো মূলত সেবামূলক যে সার্ভিসগুলো সেগুলো প্রোভাইড করা। এক্স্যাক্টলি। আপনাদের পরিকল্পনায় আর কি কি আছে, যে আরো কি কি হলে আসলে স্টুডেন্টদের জীবনটা আরো সহজ হবে, আরো স্মার্ট হবে? স্টুডেন্ট বেজ অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল বাংলাদেশের পর আমরা স্মার্ট বাংলাদেশের দিকে। সো একটা স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন বা পড়াশোনা করছেন, উই রিগার্ডেড দেম অ্যাজ এ বেস্ট জেনারেশন। সো এই বেস্ট জেনারেশনটাকে আমরা যত বেশি ফ্যাসিলিটেট করতে পারবো, যত বেশি সুবিধা দিতে পারবো, যত বেশি স্মার্ট অ্যান্ড কনভিনিয়েন্ট তাদের লাইফটাকে করে দিতে পারবো, নেক্সট লাইফে তারা যখন তাদের প্রফেশনাল লাইফে যাবে তারা হয়তো দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারবে। সো সেই জায়গা থেকেই আমাদের এই চেষ্টাটা, যেখান থেকে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, সেই স্বপ্নের সাথে একত্রিত হয়ে আমরা ইয়র ক্যাম্পাস কাজ করছি। আমরা বিশ্বাস করি যে এই তরুণরা যারা এই বেস্ট জেনারেশন ইউনিভার্সিটি বেসড, তারা যদি বেটার সার্ভিস পেয়ে, বেটার সুযোগ সুবিধা পেয়ে বড় হয়, তারা দেশকেও আরও ভালো কিছু দিতে পারবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকাটা থাকবে অনস্বীকার্য, অনেক বেশি। নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ। আমরা আমাদের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জীবনে আমি যেই কাজগুলো করেছি বা করার চেষ্টা করেছি বা ভবিষ্যতে আমি যে কাজগুলো করতে চাই, প্রত্যেকটা মানুষের লাইফে অনেক বেশি ব্যস্ততা যাবে, ব্যস্ততার শেষ নেই, কোনো না কোনো কাজে আমরা এঙ্গেজড থাকবই। এর বাইরে গিয়েও মানুষের জন্য কিছু করতে পারার যে একটা প্রবণতা বা একটা মেন্টালিটি, সেটা আমার মনে হয় থাকা উচিত। যে একজন মানুষকে সহযোগিতা করা, কারো বিপদে পাশে দাঁড়ানো, হ্যাঁ, সাময়িক সংকটে মানুষের পাশে থাকা, এই মেন্টালিটিগুলো আমাদের থাকা উচিত। আমরা যত বড়ই হই না কেন বা যে পর্যায়ে থাকি না কেন, যখন আমাদের মধ্যে মানবিক দায়বদ্ধতা থাকবে, দায়বদ্ধতার জায়গা থেকে যখন আমরা চিন্তা করব যে এই মানুষটার জন্য কিছু করা উচিত, আমার মনে হয় আমি একজন করলে, আপনি করলে, আমরা একসাথে মিলে যখন করব, অনেকে যখন একসাথে করব, আমার মনে হয় একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব। প্রবাদের মতোই আমরা বলতে পারি যে 10-এর লাঠি 1-এর বোঝা। Exactly. আপনার উদ্যোগগুলো বরাবরই ভীষণ সুন্দর ছিল এবং আপনার গল্পগুলো শুনতেও আমাদের এবং দর্শকদের সবারই ভালো লাগছিল। যদি সময়টা আরও বেশি হতো হয়তো বা আরও অনেক বেশি গল্প আমরা শুনতে পারতাম, কিন্তু আজকের মতো আমরা বিদায় নিতে হচ্ছে। আপনার জন্য শুভকামনা। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা। অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি রাঙা সকালের সাথে। ফাইনালি মাছরাঙা এবং রাঙা সকাল অথরিটিকে অনেক বেশি ধন্যবাদ, এই এত মহতী একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ।